বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আগামী 18 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ত্রিপুরা বিধানসভা অধিবেশন, চলবে 11 মার্চ পর্যন্ত। বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ত্রিপুরা বিধানসভার অধিবেশন আগামী 18 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, চলবে 11 মার্চ পর্যন্ত। বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিধানসভার কার্যকাল দীর্ঘায়িত হলেও অধিবেশন চলবে সর্বসাকুল্যে 9 দিন। নির্ধারিত ছুটির দিন ছাড়া বাকি দিনগুলিতে বিধানসভার সাবজেক্ট কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই অধিবেশনেই 2014-15 আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। বাজেট প্রস্তুতিতে এখন চরম ব্যস্ততা চলছে। এছাড়াও 2-3টি বিলও পেশ করা হতে পারে। 18 থেকে টানা 21 ফেব্রুয়ারি, মাঝে 24, 25, 26 এবং শেষের 2 দিন 10 ও 11 মার্চ অধিবেশন বসবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত হলেন রাজ্যের প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সঙ্গীত গুরু সমীর কান্তি দাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে সমগ্র মহলে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ছোট শিশু থেকে নিজের সমবয়সী প্রত্যেককে ভালোবাসতেন প্রাণ দিয়ে। সেই ভালোবাসার দিনটিতেই সবাইকে ছেড়ে অমৃতলোকে পাড়ি দিলেন রাজ্যের প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সঙ্গীত গুরু সমীর কান্তি দাস। গতকাল বিকেল 3:20 তিনি জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ অবস্থায় জিবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থা ভালো ছিল না। তবু এই প্রবাদ প্রতিম সঙ্গীত গুরুর আরোগ্য কামনা করে প্রতিদিনের জিবি হাসপাতালে ছুটে গেছেন তার অগণিত ছাত্রছাত্রীরা। অবশেষে থামতে হলো। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই রাজ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। রাজ্যের এমন কোনো সঙ্গীত শিল্পী নেই যে কিনা সমীর কান্তি দাসের কাছে সঙ্গীতের তালিম নেয়নি। তার হাত ধরেই এই রাজ্যের সঙ্গীত জগৎ বেড়ে উঠেছে। তিনি ছিলেন এই রাজ্যের সঙ্গীত জগতের বটবৃক্ষ। তার শীতল ছায়ায় প্রতিপালিত হয়েছে সঙ্গীতের আঙ্গিনা। রাজ্যের প্রথিতযশা এই সঙ্গীত শিল্পীর জন্ম বাংলাদেশের ঢাকায়। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন রাজধানীর উমাকান্ত একাডেমিতে। এরপর চলে যান আসামে। এমবিবি কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে 1958 সালে বর্দোয়ালি স্কুলে প্রথম শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন। প্রায় 40 বছর আগে তিনি বাড়িতে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা কেন্দ্র সুর ঝর্ণা প্রতিষ্ঠা করেন এবং নবীন প্রজন্মকে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র ভাবনায় অনুপ্রাণিত করেন। গত 4 দশক ধরে রাজ্যে অগণিত শিল্পীর জন্ম হয়েছে তার হাত ধরে। সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য ত্রিপুরা সরকার তাকে রবীন্দ্র পুরস্কারে সম্মানিত করেন। গতকাল সন্ধ্যায় বটতলা মহাশ্মশানে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়। সঙ্গীত গুরু সমীর কান্তি দাসের প্রয়াণে রাজ্যের সঙ্গীত জগৎ থেকে শুরু করে সাংস্কৃতিক মহল, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, নাট্যকর্মী সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন। শিল্পীর মৃতদেহ তার রামনগরস্থিত বাসভবনে নিয়ে এলে মুখ্যমন্ত্রী মানিক সরকার, তথ্য সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, উপাধ্যক্ষ পবিত্র কর, রামনগরের বিধায়ক রতন দাস, প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্ত, প্রাক্তন পুরপিতা দীপক মজুমদার সহ বিশিষ্টজনেরা ছুটে যান এবং তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান। অবসান হলো একটি যুগের। প্রচার বিমুখ সঙ্গীতের এই বটবৃক্ষ নিজেও মনে প্রাণে চেয়েছেন তার মৃত্যু নিয়েও যেন কোনো প্রচার না হয়। তবে কি কোনো অভিমান ছিল মনে? রহিবে ঢাকি মম দুঃখ বেদন, মম সফল স্বপ্ন, মম দুঃখ বেদন, মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
শ্রমিকের হাত দিয়ে কাজ করিয়ে লক্ষ লক্ষ টাকা মুনাফা করতে পারে মালিক পক্ষ, কিন্তু যখন শ্রমিকের কাজ করতে এসে কোনো ক্ষতি হয় তার সঠিক ক্ষতিপূরণ দিতে চান না মালিক পক্ষ। এমনই এক ঘটনা ঘটল তেলিয়ামুড়ার এক শ্রমিক গোরচাঁদ দাসের সঙ্গে। যে শ্রমিকের হাত দিয়ে মালিকপক্ষ লক্ষ লক্ষ টাকা রোজগার করে বাড়ি গাড়ি করেছে, সেই মালিকপক্ষ এই শ্রমিকের হাতের মূল্য রাখে 40,000 টাকা। ঘটনার বিবরণে জানা যায়, গোরচাঁদ দাস দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া উত্তর বাজারস্থিত রামলাল বণিকের ঘরে ল্যাব তুষক ইত্যাদি তৈরির কাজ করত। বিগত প্রায় 10 বছর ধরে তুলা ধুনার একটি মেশিন রামলাল বণিক ক্রয় করে এবং এর দায়িত্বে ছিল গোরচাঁদ দাস। সেই মেশিনটি চালিয়ে তুলা ধুনা দিত গোরচাঁদ দাস। গত বছর ডিসেম্বরের 3 তারিখ সকাল 11টায় কাজ করতে গিয়ে গোরচাঁদ দাসের বাঁ হাত ঢুকে যায় মেশিনে এবং হাতটি কাটা পড়ে। বিষয়টি যাতে জানাজানি না হয় তার জন্য মালিকপক্ষ তাকে বলে এবং তেলিয়ামুড়া হাসপাতাল থেকে শুরু করে জিবি পর্যন্ত যা ওষুধপত্রের দরকার সবই মালিক দেয়। এবার সে বাড়িতে আসে 25 থেকে 26 দিন হলো। গোরচাঁদ মালিক রামলাল বণিককে তার ক্ষতিপূরণ চায় 4 লক্ষ টাকা। এবার মালিকপক্ষ বেঁকে বসে, এত টাকা মালিকপক্ষ দিতে পারবে না, অল্প কিছু দিতে পারবে 40 থেকে 50,000 টাকা। কিন্তু শ্রমিক গোরচাঁদ ও তার পরিবার তা মানতে রাজি নন। মালিকপক্ষ আমার 50,000 টাকা দাবি করছে। দাবি করার পরে আমি সিআইটু দ্বারে জানাইছি, জানানোর পরে সিআইটু এরা সবাই মিলে আমার এই 2,75,000 টাকা দিছে। আর ওই আমার এই যে চিকিৎসা বাবদ আছে, চিকিৎসা বাবদ 25,000 টাকা কাটাই রাখছে। তো মূল আপনার দাবিটা কত লক্ষ ছিল? মূল দাবি 3 লক্ষ টাকা। তো 3 লক্ষের মধ্যে কি 25,000 টাকা মানে তারা মানে ওষুধ বাবদে কাটাই রাখছে, আর বাকি 2,75,000 টাকা আমার দিছে। তো এই টাকা পায় এখন আপনি খুশি? আমি খুশি। ওনারা বিষয়টি শ্রমিক দপ্তরে জানায় লিখিতভাবে। শ্রমিক দপ্তরের আধিকারিক বিষয়টি দেখে মালিকপক্ষকে বিষয়টি জানিয়ে বলে বিষয়টি যেন শেষ করা হয় খুব দ্রুতই, কিন্তু মালিকপক্ষ তা করেনি। তারপর তারা দ্বারস্থ হয় সিআইটিউর কাছে। সিআইটিউ বিষয়টি মহকুমা শাসককে জানায় এবং বিষয়টি দেখতে বলেন। মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য বিষয়টি লেবার ইন্সপেক্টরকে বলে পুনরায় দেখতে। শ্রমিক গোরচাঁদ দাস মালিক পক্ষের কাছে 3 লক্ষ টাকা দাবি করেছিল, কিন্তু মালিক পক্ষ প্রথমে টাকা মাত্র 40,000 টাকা দিতে রাজি হয়েছিল। পরবর্তী সময় আমরা সিআইটিউ বিষয়টা নিয়ে, আপনারা জানেন আমরা সর্বস্তরে এই বিষয়টা নিয়ে কথা বলেছি। পরবর্তী সময়ে গতকাল মালিক পক্ষ, সিআইটিউ এবং শ্রমিক পক্ষ সেখানে আলোচনাক্রমে মালিক পক্ষ গোরচাঁদ দাসকে 2,75,000 টাকা প্রদান করে। এবার মালিকপক্ষ সেই শ্রমিকের বাড়িতে গিয়ে বলে কিছু লেনদেন করে বিষয়টি যাতে শেষ করে দেয়। যেহেতু গোরচাঁদ একজন শ্রমিক এবং শ্রমিকের পাশে সবসময় আছে সিআইটিউ, তাই সিআইটিউ তেলিয়ামুড়া বিভাগীয় সহ সম্পাদক সুবীর সেনের বক্তব্য, শ্রমিক যে টাকা দাবি করে সেই টাকাই যাতে পায়, কারণ সে আর কাজ করতে পারবে না। আমরা বলেছি সেই মালিকের নাম তো আগেই বললাম, রামলাল বণিক, একজন প্রতিষ্ঠিত তেলিয়ামুড়ার ব্যবসায়ী। ওনার কয়েকজন ছেলেও আছেন, তারাও ব্যবসাটাকে দেখভাল করেন। তো মেশিনের কাগজপত্র আছে কি নেই, তার স্মল ইন্ডাস্ট্রির লাইসেন্স আছে কি নেই, শ্রমিক খাটানোর লাইসেন্স তার আছে কি নেই, সার্বিক বিষয়টা মহকুমা প্রশাসন এবং লেবার ইন্সপেক্টর তদন্ত করে দেয়। এই ব্যাপারে তো আমরা আগাম কিছু বলতে পারবো না। এখন আপনাদের মূল দাবিটা কি সেই শ্রমিকের? আমাদের মূল দাবি এই শ্রমিকের ক্ষতিপূরণ বাবদ শ্রমিক যা চেয়েছে তা অতি সত্বর মিটিয়ে দেওয়া হোক, যাতে এই শ্রমিক তার পরিবার নিয়ে কোনো রকম খেয়ে পড়ে বাঁচতে পারে। এদিকে উল্লেখ করা যেতে পারে, বৈধ কোনো কাগজপত্র ছাড়াই রামলাল বণিক এই মেশিন চালিয়ে যাচ্ছে। শ্রমিকদের নেই কোনো ইন্স্যুরেন্সও। তেলিয়ামুড়া মহকুমায় এমন অনেক অবৈধ মেশিন আছে, সরকারের কর ফাঁকি দিয়ে এইসব ব্যবসা করে যাচ্ছে। প্রশাসন নজর দেবে কি এদিকে? উল্লেখ্য, 3 ডিসেম্বর ছিল মঙ্গলবার। বাজার সেদিন বন্ধ থাকে তেলিয়ামুড়ায়। এই বন্ধের দিনে শ্রমিককে দিয়ে কাজ করায় রামলাল বণিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
যাত্রাপুর থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক প্রয়াস কর্মসূচি হিসেবে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় কাঠালিয়ার প্রয়াত সমর চৌধুরী স্মৃতি কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন সিপাহীজলার পুলিশ সুপার স্মৃতিরঞ্জন দাস সহ অন্যান্যরা। যাত্রাপুর থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক প্রয়াস কর্মসূচি হিসেবে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় কাঠালিয়ায় প্রয়াত সমর চৌধুরী সাংস্কৃতিক কমিউনিটি হলে। এই প্রয়াস সভায় থানা এলাকার ত্রিস্তর পঞ্চায়েতের কর্মকর্তা ও বিশিষ্ট বুদ্ধিজীবী এবং রাজনৈতিক দলের নেতৃত্বরা অংশগ্রহণ করেন। সভায় যান দুর্ঘটনা, গার্হস্থ্য হিংসা, পরিবেশ দূষণ রোধ সহ নানাবিধ সামাজিক ব্যাধির বিরুদ্ধে সমাজের সর্বস্তরের জনগণকে সচেতন করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সিপাহীজলার পুলিশ সুপার স্মৃতিরঞ্জন দাস, যাত্রাপুর থানার পুলিশ অফিসার দুলাল দত্ত, কাঠালিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল করিম, বিশিষ্ট সমাজসেবী নকুল মল্ল, সুভাষ দেব ও বীরেন্দ্র ঘোষ। এই যে পুলিশ কিন্তু মুঠেই দেশের উৎপাদনশীল কাজের সঙ্গে জড়িত নয়। যেই টাকা খরচ করে একটা টিএসআর ব্যাটালিয়নকে চালানো হয়, সেই টাকা খরচ করে যদি একটা ইন্ডাস্ট্রি করা যায়, যদি আমাদের সিপাহীদের করা হয় শ্রমিক, যদি হাতিয়ারগুলোর টাকা দিয়ে কেনা হয় তার মেশিন, তাহলে কিন্তু একটা কাপড়ের কল হয়ে যাবে এই টাকায়। কিন্তু শান্তি শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে টিএসআর করতে হচ্ছে, পুলিশের সংখ্যা বাড়াতে হচ্ছে, সেটা কিন্তু রাষ্ট্রের জন্য মোটেই ভালো নয়। আর যতই পুলিশ বাড়ানো হোক না কেন, তাতেও কিন্তু সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান করতে হলে আমাদের ডিস্টারবেন্স হয়, স্কুলের ছাত্রছাত্রী, রোগী এবং বিভিন্ন মানুষের, এটার উপর আলোচনা করব। পরিশেষে আমরা বিভিন্ন বাজারের যে সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং মেম্বারদের ডাকিয়েছি, তাদের উপর কিছু বাজারের নিরাপত্তা নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমি বলছি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বিশেষত আমরা 3টি কারণে সংঘটিত হয় বলে দেখতে। উক্ত প্রয়াস মিটিংয়ে আওয়াজ ওঠে থানা এলাকার প্রতিটি পঞ্চায়েত ভিত্তিক ব্যাপক অংশের জনগণকে নিয়ে পুলিশ প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক প্রয়াস কর্মসূচি জারি রাখার। তার উদ্দেশ্য আমার পূর্ববর্তী যে বিভিন্ন বক্তা আমরা খুব দৃষ্টিকর করে দিয়েছে, তারপরে আমরা কিছু বলার থাকে না। তারপরে আমরা বলবো, যতক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়গুলি আইনগুলি সম্পর্কে সচেতন হতে না পারি, ততক্ষণ পর্যন্ত এই প্রয়াসের সার্থকতা আসবে না। আমরা দেখি আপাতত আজকে এই প্রয়াস মিটিংয়ের মধ্যে আমরা কম হয়তো বিভিন্ন কারণে সেটা হয়েছে, কম হইলেও পরও অন্যান্য গ্রাম পঞ্চায়েতের বা বিভিন্ন যে লেভেলগুলি বা অন্যান্য প্রয়াস মিটিংগুলির মধ্যে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে রাজধানীর আস্তাবল ময়দানে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করলো আইএনপিটি। উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো বিজয় রাঙ্কল সহ অন্যান্য নেতৃত্বরা। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে রাজধানীতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করলো আইএনপিটি। রাজধানীর আস্তাবল ময়দানে আজ সকাল 11টা থেকে বিকাল 3টা অবধি চলে গণ অবস্থান। সংসদে চলতি অধিবেশনে এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান সংক্রান্ত খসড়া বিল কার্যকর সহ একগুচ্ছ দাবিতে এই গণ অবস্থান সংগঠিত করে আইএনপিটি। উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো বিজয় রাঙ্কল সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দিন ধরে নিখোঁজ সোনামুড়ার ময়নামা গ্রামের কাটামুড়ার 14 বছরের এক কিশোর, তার নাম মোহাম্মদ ইসমাইল। এ নিয়ে সোনামুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়। 5 দিন ধরে নিখোঁজ 14 বছরের এক কিশোর, তার নাম মোহাম্মদ ইসমাইল, বাড়ি সোনামুড়ার ময়নামা গ্রামের কাটামুড়ায়। সে সোনামুড়া দাউধারানী ফাজিল মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্র। গতকাল সোনামুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তার বাবা সেলিম মিয়া। মাদ্রাসায় না গিয়ে দিনভর ব্যাট বল নিয়ে ব্যস্ত থাকার পর মা জাহেরা বেগম গত রবিবার তাকে বকাবকি করার পর সোমবার সকাল থেকে সে নিখোঁজ বলে জানায় তার মা। তাকে চেন্নাই নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এলাকার এক যুবক আগরতলা নিয়ে যায় বলেও জানায় তার মা। মারধর করছি না, আমি এমনি এমনি শুধু বেড়ার বল কাট খেলাইছি, রাগ দামা করছি, মাদ্রাসা যাওয়ানোর লাগিয়ে রাগ দামা করছি। আমার ছেলে বাইক থেকে পালাইয়া গেছে। এরপরে 3 দিন খোঁজ করছি, খোঁজ করানোর পরে আমার ছেলের আমি আর পাওয়া গেছি না। এরপরে দেখা গেছে আমার ছেলের আমি পাই না, 3 দিনের খোঁজের পরে দেখা গেছে
কইতেছে এক ছেলে বলে বার্থডে বার লইয়া গেছে, নিয়ে বলে চেন্নাই টিকিট কেটে গাড়িতে উঠাই দিছে। কোন পর্যন্ত ছেলের কোনো খোঁজ খবর আমি পাইতে আসি না। এই ছেলেকে কুলুবাড়ি বলে কোন লোকে বলে লইয়া গেছে, এই ছেলের লগে কোনো খবর নেই। আমি খোঁজ করছি, কুলুবাড়ির কোনো ছেলে গেছে না, কোনো বলে কুলুবাড়ির কোনো একটা লোকে গেছে না। তো আমি ওনকে কি করুন, আমি এই কারণে ওনকে আমি কইতেছি থানাতে এন্ট্রি করে, তো থানাতে এন্ট্রি করে দিয়েছি। ওনকে আমি কইতেছি আমি ক্যাবেলও আমি সে যুবক বাড়ি ফিরে আসে, কিন্তু মামুন কোথায় আছে এ ব্যাপারে কোনো কিছু বলছে না সে। চারিদিকে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় সোনামুড়া থানায় মিসিং ডায়েরি করে তার বাবা সেলিম মিয়া। একমাত্র ছেলের নিরুদ্দেশের ঘটনায় মর্মাহত তার মা, বাবা ও বাড়ির লোকজন। তার মায়ের আর্তনাদে মর্মাহত গোটা এলাকা। তুই তো এমনি তো মাথা সাথে আইতে যাইতো পড়তো, দুদিন মনে মাথা সামনে গেছে না, তো বাড়িতে ছেড়ে একটু সাথে করছে, তুই মাথা ছেড়ে দিয়ে তুই ব্যাট বললেই খেলস, তুমি আসা যাচ্ছা কি তুই এভাবে করলে কিন্তু চলবো নাকি? ব্যাটটি বলটি কাটতে লাইছে, ব্যাট বল কাটতে লাইছে, তার বল খেলতে তো না, ব্যাটও খেলতে নিতে তো না, কাটতে লাইছে। কাটতে লাগানে এই যে বাড়তে পারিছে, আমার সমস্যা কিন্তু আর হচ্ছে না। কি বারে বাড়িছে? বাড়তে পারিছে সোমবারের দিন বাড়িছে বাড়ি থেকে। আজকে কি বার? আচ্ছা তো শুক্রবার দিন 5,000 টাকা চেয়ারি করতে গেছে। আর কোনো কাগজ কোনো ড্রেস দিচ্ছে না, কোনো যে ড্রেস দিচ্ছে। নৈরিত শ্রমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছে উদয়পুর টেপানিয়া স্থিত টেপানিয়া কলোনি উচ্চ বিদ্যালয়টি। এ নিয়ে আজ দুপুরে এসএফআই শালগড়া টেপানিয়া অঞ্চল কমিটির উদ্যোগে 7 জনের একটি প্রতিনিধি দল প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেয়। দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছে উদয়পুর টেপানিয়া স্থিত টেপানিয়া কলোনি উচ্চ বিদ্যালয়টি। স্থানীয় স্কুলটিতে শিক্ষক 6 জন এবং শিক্ষিকা 7 জন, প্রধান শিক্ষক সহ মোট 13 জন এবং প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 286 জন ছাত্রছাত্রী রয়েছে। নেই একজনও দপ্তরি, নেই বাউন্ডারি ওয়াল, নেই পানীয় জলের সঠিক বন্দোবস্ত, নেই পর্যাপ্ত পরিমাণে বেঞ্চ, নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, যার কারণে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে স্থানীয় ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। দাবি স্থানীয় স্কুলে বর্তমান প্রধান শিক্ষক দীপঙ্কর মুন্সির। আমার মনে হচ্ছে আমি গত 31শে জানুয়ারি এখানে জয়েন করেছি, এসে দেখলাম যে এখানে ক্লাসরুমের সমস্যা আছে, ক্লাসরুম অ্যাভেলেবেল নয়, আর ওয়াটার সাপ্লাইটাও রীতিমতো সব দিন ঠিকভাবে আসে না। তো যেহেতু মিড ডে মিল চলে, ওয়াটার সাপ্লাইটা খুব এসেন্সিয়াল। এই নিয়ে রেখে আমরা DWS এর সঙ্গে কথা বলবো। এছাড়া বাউন্ডারি ওয়ালের সমস্যা আছে, যেহেতু স্কুলটা রাস্তার সঙ্গে, আসলে বাউন্ডারি ওয়াল তো খুব জরুরি না, যে সবসময় গাড়ি চলছে এদিক পাশ দিয়ে। এছাড়া যে বাইরের জলের ট্যাঙ্কগুলো আছে বা স্কুলটা খোলা হলে যে যে অসুবিধা থাকে সেগুলো আমরা ফেস করছি এখন। যেমন জল পাচ্ছে না, বাইরের ট্যাঙ্কগুলোতে জল থাকছে না, বা স্কুলটা সিকিউর নয় বাউন্ডারি ওয়াল না থাকাতে। রাস্তার সঙ্গে যেহেতু গাড়ি চলে, আমরা সবসময় বয়ে থাকি যে স্টুডেন্ট রাস্তার আশপাশে যাচ্ছে কিনা। তবে সবচেয়ে বড় সমস্যা রয়েছে বাউন্ডারি ওয়াল না থাকায়। পাশেই রয়েছে গাড়ির রাস্তা, যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারে স্কুলটি। এছাড়াও নির্দিষ্ট সময়ে স্কুলে স্টাইপেন্ড পাচ্ছে না ছাত্রছাত্রীরা, পাচ্ছে না স্কুল থেকে দেওয়া বইগুলিও। এই নিয়ে ছাত্রছাত্রী মহলে ক্ষোভের সঞ্চার ঘটেছে। এই নিয়ে আজ দুপুরে এসএফআই শালগড়া টেপানিয়া অঞ্চল কমিটির উদ্যোগে 7 জনের একটি প্রতিনিধি দল প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেয়। 2014 সালের ভারতের ছাত্র ফেডারেশনের মেম্বারশিপকে সামনে রেখে আমরা আজকে টেপানিয়া কলোনি উচ্চ বিদ্যালয়ে এই ইউনিটের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা প্রধান শিক্ষকের নিকট একটি ডেপুটেশন, প্রতিনিধিমূলক ডেপুটেশন আমরা সংগঠিত করি। 7 দফা দাবিতে এই ডেপুটেশন আমরা সংগঠিত করেছি। আমাদের সংগঠনের সভ্যতার যে স্লোগান, ছাত্র রাজনীতি বন্ধের ষড়যন্ত্র রুখে দাও, উন্নততর শিক্ষার লড়াই জারি রাখো, এই স্লোগানকে সামনে রেখে আমরা 2014 সালে আমাদের সভাপতিকে আমরা সংগঠিত করছি। ইতিমধ্যেই
এই ইউনিটের মধ্যে আমাদের সভ্যপদ করার ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম বাধা সমস্যার সৃষ্টি হইতেছে। ভারতের ছাত্র ফেডারেশন শালগড় অঞ্চল কমিটির উদ্যোগে টেপানিয়া উচ্চ বিদ্যালয়ের ইউনিট কমিটির সঙ্গে যুক্ত হয়ে আমরা এই স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে এই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর মুন্সির নিকট আমরা 7 দফা দাবি ওনার সামনে আমরা তুলে ধরেছি। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। কল্যাণপুর থানা এলাকার দাউছড়া বাজারে 3টি দোকানে হানা দিয়ে প্রায় 5 লক্ষ টাকার জিনিস হাতিয়ে নেয় চোরের দল। কল্যাণপুর থানা এলাকায় দাউছড়া বাজারে 3টি দোকানে হানা দিয়ে প্রায় 5 লক্ষ টাকা সামগ্রী হাতিয়ে নেয় চোরের দল। 3টি দোকানের মধ্যে ছিল মোবাইল দোকান, জুতোর দোকান ও স্বর্ণের দোকান। চোরের দল দোকানের পেছন দিকে গর্ত করে ভেতরে প্রবেশ করে। গর্ত দেখে বোঝা যায় যে ছোট্ট বাচ্চা ঢুকতে পারবে। ঘটনাস্থলে কল্যাণপুর থানার পুলিশ আসে। এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গ্রেপ্তারের কোনো খবর নেই। কাল রাত্রে আমি দোকান বন্ধ করে বাইরে গেছি। বাইরে যাওয়ার পর রাত্রে ঘুমাইয়া সকালে শুনি দোকান চুরি হয়েছে। আমার কেন ফোন আইছে ঘন ঘন। তারপরে দোকানে আইয়া দেখি পিছনের দিকে শোরুম করছে। শোরুম করিয়া গ্লাস টাচ ভাঙ্গিয়া ডয়ারটার তালা টালা খুললা সব লন্ড বন্ধ করে মানে সুরে মাল লয়ে গেছে আর কি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক নাশকতামূলক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় একটি ঘর। ঘটনা রবীন্দ্রনগর এলাকায়। ক্ষয়ক্ষতির পরিমাণ 40,000 টাকা বলে জানান বাড়ির মালিক। নাশকতামূলক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় একটি ঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 40,000 টাকা বলে জানায় বাড়ির মালিক। ঘটনা গতকাল মধ্যরাতে সোনামুড়া রবীন্দ্রনগর এলাকায়। জানা যায় রবীন্দ্রনগর এলাকার শুকনো মাছ ব্যবসায়ী স্বপন নম প্রতিদিনকার মতো রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিল। হঠাৎ রাত্রি 1:30 নাগাদ তার স্ত্রী টের পায় যে বাইরে কিছু একটা শব্দ শোনা যাচ্ছে। যে ঘরটাতে আগুন লাগে তাতে শুকনো মাছ মজুদ ছিল। স্বপনবাবুর স্ত্রী আগুন দেখার পর চিৎকার করতে ছুটে আসেন আশেপাশের লোকজন। খবর দেওয়া হয় সোনামুড়া থানা ও অগ্নি নির্বাপক দপ্তরে, কিন্তু বারবার ফোন করার পরও দেখা মেলেনি কারোর। পরে এলাকাবাসীরাই আগুন নেভানোর কাজে হাত দেয়, যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় পুরো ঘর। মালিক স্বপন নমর দাবি এটি নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা। বাচ্চার মা উঠলো, উঠিয়া কয় কি শুশু বৃষ্টি নিয়ে আইতেছে নাকি, এরকম উঠে দরজা খুলে দিয়ে আগুন জ্বলতেছে। তাড়াতাড়ি ঘরতে বাড়িয়ে দেরি আছে, মানে শুকনা তো সবকিছু শুশু করে দিয়ে সবকিছু কিছু বার কোনো কি সুটকি আছিল, তারপরে রান্নার সরঞ্জাম আছিল, তারপরে মিষ্টি টিষ্টি আছিল, অনেক কিছু আছিল। ফায়ার সার্ভিসে ফোন করছে, ফায়ার সার্ভিস থানার দিতে ফোন করছি। থানা বড়বাবু দোষে দইলা কইতেছে 2বার ফোন করছি, 1বার ফোন করছি, 1 ঘন্টা হয়েছে আইসে না পুলিশ। তারপরে আবার ফোন করছি, ফোন করলে পরে কিন্তু তারা কইতে ওই বড়বাবু নাকি জানি কইতেছে আমরা তো দেখি না এনতে। তারপর কইতেছে কয় আমরা কি উড়াল দিয়ে তেমনি আমরা কি প্লেন ভাড়া নাকি আমরা উড়াল দিয়ে গিয়া। এখন কিন্তু অনেক পুলিশ হয়েছে তদন্ত করছে না। আমরা এই পুলিশের বার চাই সোমবারে 37,000 টাকা মাল আনছে, মেমোরি সরকার আছে। বাতাস তুফানের দিন শ্বশুরা শব্দ আছে, খাড়াতে নামছি, নামা ভাবছি বাইরের লাইট কেউ বুঝে দিছে। দরজাটা খুলে দিই, দক্ষিণ সাইডে যা জলটাছে, আমি বাচ্চার বাবুর ডাক দিচ্ছি আগে কিছু আগুন লাগবে। এই কথা কইতে কইতে তার বাবু ঘুমাইছে ফিস খাটায়, তারপর উঠতে আইতে আইতে দক্ষিণ দিকের থেকে আগুন উত্তর দিকে যাইতেছে। এখন চিল্লাচিল্লি করতেছি, মানুষ আগুনের আগে আগে ওই আগুনের সমত লাগে। তারপরে দিয়া তো বাসের টাইম না যে ঠেলা দিয়া বেড়া দিতে এই সাইডে ফেলাচ্ছে। সাধারণ খারাপ হতে বেশি আইসে আর ফেরা জল টল দিয়া কিছু দিয়ে